আসসালামু আলাইকুম। চিত্তচিরের চৈত্র মাস শুরু করছি পর্ব ৩। লেখিকা মম সাহা, পাঠিকা আমি নুসরত। বাবা, বাহার ভাই অকারণে কিছু করে না। আমরা সবাই জানি নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিলেন চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুট ঝামেলা এড়িয়ে চলেন বলেই জীবনের সুখ মানুষ তিনি। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারলেন না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সেই কারণগুলো বলার। এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসহই। অবস্থা ব্যক্তিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জাবভাবে প্রস্থান নিয়েছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাঁধলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছেন। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ও ঠান্ডা প্রকৃতির মানুষ ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের ওপর অবাক হচ্ছেন পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকার বাহিরে নয়। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বলেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হয়ে গেল। তখন মেয়েটার ভরসা হাত হয়ে এলেন চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বলো তো মাহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতামো করেছে কি? ওহি অপর্ণিস মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটাসাটা করে দিয়ে নত মুখে বলল, মাহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলছেন। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মাহিনের দিকে এসে পড়ল। মাহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলো পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। ওহি স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষা দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোড়া করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবারের মতো ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখেন, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুৎকার করে ছাড়ল, বাবা, এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলেছিলেন। ওরে এবার জেলে দেন, এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও, ব্যবস্থা করুন। উৎসব মুখের পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী ছি ছি শুরু করবে, তিলকে তাল বানাবে, ওহির চরিত্রে কিঞ্চিৎ কালি ছোড়াছুড়ি হয়ে যাবে। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মাহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গেছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতই ভুক্তভোগী, ওকে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে অন্য সবার উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো।
লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে কঠোর ছড়ে বললেন, আমি ওকে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারি ডেট। ও এখানেই থাকুক। আমাদের বংশ বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। মাহাতাব, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। মাহাতাব লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে নাকচ করে বলেন, আমার তো কথা ছিল সময়ের অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময়ে ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরাও যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টা নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নিবে না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তার নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলছিল, মাহিন ধীর কণ্ঠে ওহিকে বলেছিল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয় ছুঁয়ে দেব। এমনভাবে ছুঁব যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। ওহি নিরুত্তর ছিল। ভাব এমন যে সে কথাখানা শোনেইনি। মাহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইলেন মাহাতাব। ভাইয়ের কর্মকাণ্ডে যে তিনি লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটিকো ঘটনায় চাঁদনি ভড়কে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভাবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারে সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে, যে তার মতো নিজেদের ঘরে আছে। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বসন্তীকালের মন খারাপের আবেশটা হাওয়ার মিলিয়ে গেল হুট করে। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এই সময়ে গিটার বাজাচ্ছেন কেন? পরক্ষণেই মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। ভেবেই আনমনে তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই এদের বাড়িতে এসেছেন আজ 1 বছর প্রায়। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে, কেবল আর কেবলই দেহান আর তিশানের শিক্ষক হয়ে এই বাড়িতে খুঁটি গেড়েছেন তিনি। গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তখন চারপাশে ভালো শিক্ষকের খোঁজ চলল। অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গা ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রম দুজনেই দারুণ রেজাল্ট করল। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার পড়েছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসাবে ভীষণ মেধাবী হওয়ায় তিনি এই বাড়ির সকলের মন পেয়ে যান। অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করেন না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। এরপর বড় চাচির ঘরে যমজ হলো ত্রিশান ও দিহান। বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কে পড়ায় বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিত আছে, কারণ তিনি সবাইকে বেশ সাহায্য করেন। নানা রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খাননি, এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠার ঘরেই বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দিয়ে থাকেন। তার এক কথা অন্য থালে খেয়ে খোটা কমাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। এত কষ্ট করে উপন্যাসগুলো বলি, আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন। চলুন গল্পে ফিরি। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাইরাঙা পাতলা টি শার্ট গায়ে,
চুলগুলো এলোমেলো এবং সাথে সিক্ত। বোধহয় গোসল করেছেন। মানুষটার বেলা অবেলা অদ্ভুত কাজ করার শখ। তন্মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালেন বাহার ভাই। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধপাধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হয়। হাতেই দরজায় আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছেন, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যালফাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওহি চুলগুলো দোলাতে দোলাতে ছাদে পা রাখতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতপর বাহার ভাইয়ের মতো করে আনমনেই বলল, শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে, গলে যাবে যে বরফে গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হবে, কারো এক রাত হব, আর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল? বাহার ভাইয়ের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার ভাই আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালেন, অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইলেন। ওহি জানে বাহার ভাই এত সহজে উত্তর দেওয়ার পাত্র নন। তাকে প্রশ্ন করাটা নেহাতই বোকামি, আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। তাই গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা থামতে দেরি, অথচ বাহার ভাইয়ের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে ফেলতে দেরি নেই। বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছেন, এক সেকেন্ডও ব্যয় না করে বাহার ভাইয়ের দৃষ্টি ওহিকে খানিকটা বরকে দিল। মেয়েটা বোকা বোকা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজো মা পাঠিয়েছে। বাহার ভাই ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করে নিলেন, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিলেন আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলছেন, মিথ্যা কেন বলছিলি? তোমাকে তো মাহিন কিছু করেনি। ওহির স্ত্রীর হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার ভাই সেই কাপা হাতের দিকে দৃষ্টি দিলেন, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত শিরে পানে তাকিয়ে হাঁক ছাড়লেন, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রে এতক্ষণ সবকিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জা পেল। তবু সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না। বাহার ভাই অধৈর্য হলেন, বিরক্ত হলেন কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওইখানে কেউ নেই তো। বাহার ভাই ওহির কথায় তেমন পাত্তা দিলে বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালেন, বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বললেন, রঙ্গন ফুল কানে গুজে রাঙা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার পুরোপুরি বুঝতে পারল বাহার ভাই তাকেই ডাকছেন। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জায় পাল্লা বাড়বে, বই যে কমবে না, তা চিত্রের বেশ জানা আছে। তাই ধীরে পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেননি, সেই কথা ছড়িয়ে গেল তার চোখ মুখ জুড়ে। ফ্যালফাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে?